নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হলেন ডিকে শিবকুমার। বুধবার কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ কংগ্রেস নেতা। ভারতের সংবিধান হাতে নিয়ে শপথ নিতে দেখা গেল তাকে। এদিন শিবকুমার ছাড়াও আরেক প্রবীণ কংগ্রেস নেতা জি পরমেশ্বর সে রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বুধবার বিকেলে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় বেঙ্গালুরুর লোকভবনের গ্রাস হাউসে। মুখ্যমন্ত্রী শিবকুমার সহ অন্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল থাওয়ার চাঁদ গেইলট। শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে ক্ষমতা হস্তান্তরে গত 28 মে পদত্যাগ করেন সিদ্দারামাইয়া। এরপরে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শিবকুমারের পদে বসা নিয়ে তোড়জোড় শুরু হয়। এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, উপস্থিত ছিলেন কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও। শিবকুমারের শপথে ছিলেন হাজার ও তালবাহানার মুখ্যমন্ত্রীর পর কুর্সি ছাড়া সিদ্দারামাইয়াও। শিবকুমারের সরকার নিয়ে কংগ্রেসের অন্দরে একটি বিষয়ে তীব্র মতবিরোধ ছিল। সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায় গোড়া থেকে উপমুখ্যমন্ত্রী ছিলেন শিবকুমার। একই সঙ্গে তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে জেদ ধরেন তার মন্ত্রিসভায় কাউকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া যাবে না, যদিও সেই দাবি উড়িয়ে জি পরমেশ্বরকে উপমুখ্যমন্ত্রী করা হলো। এদিন লোকভবনে শিবকুমার মন্ত্রিসভার 12 জন মন্ত্রীও শপথ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আঙুর চাষের প্রসার এবং কৃষকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার কৃষি বিজ্ঞান কেন্দ্রে একদিনের মাঠ ভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আঙুর চাষের আধুনিক পদ্ধতি, সম্ভাবনা এবং বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, টিঙ্কু রায় প্রমুখ। নাবার্ডের অনুদানে বিভিন্ন জাতের আঙুরের মূল্যায়ন ও জনপ্রিয়করণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় বুধবার। জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে অঞ্চলে আঙুর চাষের সম্ভাবনা আরো বিস্তৃত হবে এবং কৃষকরা বিকল্প আয়ের নতুন পথ খুঁজে পাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রীবৃন্দ ও অতিথিরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আঙুর বাগান পরিদর্শন করেন। তারা বিভিন্ন জাতের আঙুরের উৎপাদন পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং ফলের গুণগত মান ও মিষ্টতা যাচাই করেন। পরিদর্শনকালে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর ফল চাষে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। এতে কৃষিক্ষেত্রে বৈচিত্র্য বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ। আঙুর চাষের আধুনিক পদ্ধতি, সম্ভাবনা এবং বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এখানে আছেন, আমরা এমআইডিএস এর মাধ্যমে কিভাবে আঙুর চাষিদের হেল্প করতে পারি এটা আমরা দেখব এবং প্রয়োজনীয় কৃষি রাসায়নিক সব আগে ছিল না, এখন এটা আছে আমাদের। এবং আঙুর চাষ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব। আঙুর চাষ করলে হতো না, কোন সময় ডালটা কাটতে হবে, কোন মাসে কাটতে হবে, আঙুর হইলে আবার কিছু কিছু ফলাই দেওয়া, এইগুলি তাদের বুদ্ধি করে করতে হবে। সেই জন্য তাদেরকে ট্রেনিং দিয়ে দিব এবং আগামী দিনে কেবিকে আরো অঙ্কটি এই ব্যাপারে সঠিক যা চিহ্নিত করেছে তাদেরকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ভারতের ওপর ফের 12.5% অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব করেছে আমেরিকা। বিষয়টিকে ভালোভাবে নেয়নি দিল্লি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দিল্লির তরফে জানিয়ে দেওয়া হলো, এখনো আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কথা চলছে। দুদেশের মধ্যে নানা বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। শুল্কের বিষয়টিও চূড়ান্ত নয়। ফের
ফের অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব করেছে আমেরিকা। মার্কিন আইনের ৩০১ ধারাকে হাতিয়ার করে ভারত সহ মোট ৬০টি দেশের উপরই শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। মার্কিন আইন অনুযায়ী জোরপূর্বক শ্রমের বিনিময়ে তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ করতেই এই শুল্ক চাপানোর প্রস্তাব করা হয়েছে। বলার অপেক্ষা রাখে না, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া সংকটের মাঝে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। এ বিষয়ে কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের বিবৃতি, ৩০১ ধারা কার্যকর করার বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত। এছাড়াও ২রা ফেব্রুয়ারি ২০২৬ ঘোষিত এবং ৭ই ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত যৌথ বিবৃতি অনুসারে উভয় দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে কাজ করছে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ধারা ২৩২ শুল্কের আওতায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত পণ্যগুলির পাশাপাশি আরও কিছু নির্দিষ্ট পণ্যকে প্রস্তাবিত শুল্ক ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও সবটাই এখনো আলোচনার স্তরে রয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের দাবি অনুযায়ী যে ৬০টি দেশের উপর ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ। হোয়াইট হাউসের দাবি, জোরপূর্বক শ্রমিকদের কাজের মাধ্যমে উৎপাদিত পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করতে যে দেশগুলো ব্যর্থ হয়েছে এবং যারা এই সংক্রান্ত আইন প্রয়োগে ব্যর্থ, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। যে দেশগুলো জোরপূর্বক শ্রমভিত্তিক আমদানির উপর পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের উপর 10% শুল্ক এবং যারা এই ধরনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেনি, তাদের উপর 12.5% শুল্ক আরোপ হতে পারে। যদিও এই প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। জনমত গ্রহণ ও পর্যালোচনার পরই মার্কিন প্রশাসন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। সংসদীয় রাজনীতিতে বিজেপি বিরোধী দলগুলোর তৎপরতা এই সময় তুঙ্গে, বিশেষ করে যেখানে সামনেই অনেকগুলো আসনে রাজ্যসভায় ভোট হতে চলেছে। এছাড়া সামনের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই এনডিএ জোটকে পাল্টা দেবার জন্য ফের তৎপরতা শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে প্রাক প্রস্তুতি হিসেবে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 8 জুন হতে চলেছে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক। এ নিয়ে রইল এই বিশেষ প্রতিবেদন।
সংসদীয় রাজনীতিতে এনডিএকে টক্কর দিতে ফের ময়দানে একসাথে পরিকল্পনা সাজাতে চলেছে ইন্ডিয়া জোট। সামনেই বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভার আসনে ভোট। এর উপর সামনের লোকসভা নির্বাচনে যাতে পরিকল্পনা সাজিয়ে ময়দানে নামা যেতে পারে, এই লক্ষ্যে একে পাখির চোখ করে দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে 8 জুন হতে চলেছে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক, যেখানে উপস্থিত থাকার কথা প্রত্যেক দলের শীর্ষ নেতৃত্বের। এমনটাই সূত্রের খবর। আরও খবর, তৃণমূলের তরফে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গত কয়েক বছর ধরেই বিজেপি বিরোধী ভোট একত্রিত করতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করে এসেছিলেন রাহুল গান্ধীরা। সেই তত্ত্ব মানতে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় কয়েকটি শরিক দল, যাদের একেবারে সামনের সারিতে ছিল তৃণমূল। তবে কি এবার নিজ রাজ্যে বিধানসভার ভোটে বিরাট ভরাডুবির পর বিলম্বিত বোধোদয় তৃণমূল কংগ্রেসের? দেখা যায় যে বঙ্গে ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসের যে ফর্মুলা নস্যাৎ করে দিয়েছিলেন বাংলার সদ্য প্রাক্তন শাসক দল, এবার তারাই আসন্ন লোকসভা নির্বাচনে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রস্তাব দিতে চলেছে আগামী সপ্তাহের ইন্ডিয়া বৈঠকে। এমনটাই জানা গেছে। তাদের যুক্তি হবে, আপাতত বিজেপিকে ঠেকাতে এর বাইরে আর কোনো পথ খোলা নেই। এর পেছনে সাম্প্রদায়িক অতীতে হয়ে যাওয়া বিভিন্ন নির্বাচনের নানা অঙ্ক তুলে ধরা হবে। দেখা যায় যে গত কয়েক বছর ধরেই বিজেপি বিরোধী ভোট একত্রিত করতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করে এসেছিলেন রাহুল গান্ধীরা। সেই তত্ত্ব মানতে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় কয়েকটি শরিক দল, যাদের একেবারে সামনের সারিতে ছিল তৃণমূল। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বাংলায় 42টির মধ্যে 10টি আসন চেয়েছিল কংগ্রেস, যাতে অভিষেকরা বলেছিল 19-এর নির্বাচনে রাজ্যে মাত্র 2টি আসন জেতা কংগ্রেস কোন যুক্তিতে 10টি আসন চাইছে। পাল্টা কংগ্রেসের বক্তব্য ছিল, সেক্ষেত্রে তৃণমূলেরও তো জেতা 22টির বেশি আসনে প্রার্থী দেওয়া উচিত নয়। এখানেই হিসেবে থামেনি দু দলের ঠান্ডা লড়াই। বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারানো কার্যত চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিল তৃণমূল। তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতির হারের জেরে আরও তলানিতে চলে যায় দু দলের সম্পর্ক। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগেও কংগ্রেসের তরফে তৃণমূলের সঙ্গে জোট করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু আসন সমঝোতায় রাজি হয়নি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পথে হেঁটেই সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো দলগুলোও কংগ্রেসের প্রস্তাবে সেভাবে সাড়া না দিয়ে দরাদরি করেছে। কংগ্রেসও আসন সমঝোতায় দেরি করায় গত নির্বাচনে কার্যত একজোট হতে পারেনি ইন্ডিয়া। বাংলায় ভরাডুবির পর কার্যত তৃণমূলের নিয়ন্ত্রণ চলে যেতে চলেছে মমতা অভিষেকের হাত ধরে। তামিলনাড়ুতেও ভরাডুবি হয়েছে ডিএমকের। দেশের একমাত্র রাজ্য উড়তে থাকা লাল পতাকা নেমে গেছে কেরলে, যার জেরে বিজেপি বিরোধী জোটে ফের শক্তিশালী হচ্ছে কংগ্রেস। তবে কি বিরোধী ফের প্রমাণ হয়ে গেল বিরোধী জোটে কংগ্রেসকে বাদ দিয়ে জাতীয় রাজনীতিতে বাকিদের পক্ষে কিছু করা সম্ভব নয়? ব্যুরো রিপোর্ট, এসএনটিভি। বিশালগড় এসডিএম কার্যালয়ে সরকারি নির্দেশ কলাপাতা। নির্দিষ্ট সময়ে অফিসে আসছেন না কর্মীরা, যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে বিভিন্ন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ। সরকারি নির্দেশিকা যেন কলাপাতা বিশালগড় এসডিএম অফিসে। এই অফিসের কর্মসংস্কৃতি এমনিতেই লাটে উঠেছে দীর্ঘদিন ধরে। এরই মধ্যে সম্প্রতি অফিসের নতুন সময়সীমার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা মতে সপ্তাহে 5 দিন সকাল 9:30 থেকে অফিসের কাজকর্ম চালু হওয়ার কথা। অথচ বিশালগড় এসডিএম অফিসে অফিসার থেকে শুরু করে সাধারণ কর্মচারী কেউই এই সরকারি নির্দেশিকা মানছে না। অফিসের কর্মচারীরা 10টা, 10:30টায় হেলে দুলে অফিসে আসেন। কাজ শুরু করতে করতে সেই 11টা, 11:30। এদিকে নতুন সরকারি নির্দেশিকা মতে সাধারণ মানুষ 9:30 থেকে 10টার মধ্যে অফিসে গিয়ে ঠায় বসে থাকেন, কিন্তু কর্মচারী নেই। বুধবার সকাল 10টার পর গিয়ে দেখা যায় তখনও একাধিক সেকশনের তালাই খোলা হয়নি। যেসব ঘরের তালা খোলা সেখানেও অধিকাংশ চেয়ার খালি। বাবু দিদিমণিরা এসে পৌঁছাননি। শুধু সাধারণ কর্মীরা কেন, খোদ মহকুমা শাসক বিঙ্কি সাহা নিজেই অফিস করেন ওনার খেয়াল খুশি মতো। অফিসের কর্মীদের দেরিতে আসার ব্যাপারে মহকুমা শাসকের কাছে জানতে চাইলে তিনি জানান, এই বিষয়টি আমার নজরে এসেছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। নজরে এসছে, আমরা যারা এসছে না তাদের লিস্ট করছি, শোকজ করা হবে, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যা রুলস আছে অ্যাজ পার রুলস তাদেরকে আমরা অ্যাকশন নেব, এবং অবশ্যই একটা কড়া বার্তা আমি প্রথম আজকে দেবো।
যদি না হয় লিগেল অ্যাকশন অ্যাজ পার রুলস যা আছে। যারা এমপ্লয়িরা গভর্নমেন্টের এই ইনস্ট্রাকশন ফলো করছে না, যেটা আমাদের নতুন নিয়ম চালু হয়েছে স্বাধীনতা অফিস, তো যারা এটা ফলো করবে না তাদের এগেনস্টে অ্যাজ পার রুলস অ্যাকশন। তার উপর বিশালগড় এসডিএম অফিসের ভেতর ও বাইরে সক্রিয় রয়েছে দালাল চক্র। বৈধ কাজের জন্য সাধারণ মানুষকে হয়রানি হতে হলেও দালাল চক্রের হাত ধরে অবৈধ উপায়ে কাজ করিয়ে নিতে কোনো অসুবিধা হয় না। সেটা দলিল পর্চা হোক, কিংবা জমির শ্রেণী চরিত্র পাল্টানো, কিংবা জলাশয় ভরাটের অনুমোদন। আর অফিস অভ্যন্তরের কর্মসংস্কৃতি হোক কিংবা ভেতর বাইরে, সক্রিয় দালাল চক্র ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ মহকুমা শাসক বিঙ্কি সাহা, যার ফলশ্রুতিতে ভুগছে জনসাধারণ। ক্ষোভ জমেছে সরকার ও প্রশাসনের উপর। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আসন্ন ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলাকে সামনে রেখে বুধবার খয়েরপুর স্থিত চতুর্দশ দেবতার মন্দির পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। পরিদর্শনকালে মন্দির চত্বর ও দর্শনার্থীদের জন্য থাকা বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোগত বিষয় পর্যালোচনা করা হয়। আসন্ন ঐতিহ্যবাহী খার্চি মেলা, এই উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার খয়েরপুরের চতুর্দশ দেবতার মন্দির পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দেবদাস দেববর্মা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনকালে মন্দির চত্বর ও দর্শনার্থীদের জন্য থাকা বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোগত বিষয় পর্যালোচনা করা হয়। মেলা উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে যে সমস্ত সমস্যার সমাধান প্রয়োজন সেগুলো দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, খার্চি মেলা শুরু হওয়ার আগেই দর্শনার্থীদের স্বার্থে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ ও সমস্যার সমাধান করা হবে। প্রশাসনের পক্ষ থেকে মেলাকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। জানেন, আমাদের এই রাজ্যের মধ্যে ঐতিহ্যবাহী যে মন্দির, আমাদের চতুর্দশ দেবতা মন্দির, তো সেই মন্দিরের যে নিচের জায়গাটা সেটা শ্যাওলা পড়েছিল। তো আমরা গত কয়েকদিন আগে এসেছিলাম এখানে। আমাদের ডিস্ট্রিক্টের যিনি সিনিয়র ডেপুটি আছেন এবং দেবার্চন বিভাগ যিনি দেখছেন আমাদের দেবদাস দেববর্মা, ওনাকে নিয়ে গত কিছুদিন আগে আমরা এটা ভিজিট করেছিলাম। আমাদের পিডব্লিউডিও ছিল, তো তখন আমরা সেখানে কথাবার্তা বলেছি। বলার পর সেই কাজটা ধরেছে, সেই নিচটা ভালোভাবে সেটা করছে। তো সেই কাজটা দেখার জন্যই আজকে আমরা আবার এসেছি। কাজ চলছে, তো সেই কাজটা হওয়ার পর মনে হয় না নিচে আর শ্যাওলা জমে থাকবে। তো শ্যাওলাটা যতদিনই ছিল, মানে এটা মন্দির হয়েছে নতুন করে যখন থেকে হয়েছে তখন থেকে সেই শ্যাওলাটা জমে আছে, কারণ জল জমে যায়। সেই মন্দিরটা একটু নিচে জায়গা হয়ে গেছিল নিজেরটা, তো তার জন্য সেখানে অনেক পুণ্যার্থী যারা আছে সেখানে পিছলা খেয়ে পড়েছে এবং অনেকে ব্যথাও পেয়েছে। তো সেটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ চলছে। এখন আমার মনে হয় যে শ্যাওলাটা আর জমবে না এখানে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।